জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী জেএফকে বিমানবন্দরে স্বাগত জানালেন প্রবাসী নেতাকর্মীরা। প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করলেন সিইসি। তফসিল ঘোষণার আগেও বিতর্কিত আচরণ করলে ব্যবস্থা নেবে কমিশন। রাজধানী সহ দেশের অধিকাংশ মার্কেটে অগ্নি নিরাপত্তা নেই, ঝুঁকি এড়াতে যে কোনো সহযোগিতায় প্রস্তুত ফায়ার সার্ভিস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, সংস্কার শেষে চলতি মাসে উন্মুক্ত হবে ঢাকা গেট। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব স্থাপনা সংরক্ষণের তাগিদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর ভাষণ দেবেন অধিবেশনে। এছাড়া অংশ নেবেন উচ্চ পর্যায়ের আলাদা আলাদা বৈঠকে। বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। স্লোগানে, মিছিলে বঙ্গবন্ধু কন্যাকে অভ্যর্থনা জানান বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নেতাকর্মীরা। আমেরিকার সর্ববৃহৎ এয়ারপোর্ট জন এফ কেনেডি এয়ারপোর্ট এখানে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত 10:52 জেএফকে বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় 18 সেপ্টেম্বর ৭৮তম সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় 22 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে 2টার মধ্যে ভাষণ দেবেন সাধারণ পরিষদ অধিবেশনে। উন্নয়নশীল দেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাথার উপরে রয়েছে সামনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু মিলিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের এই সভায় অংশগ্রহণ করা প্রধানমন্ত্রীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি নিয়ে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সিইসি বলেন, তফসিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন। মিনালা দিবার রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষণগণনা শুরু। নভেম্বরে হবে তফসিল ঘোষণা। এর আগেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে সতর্ক করলেন সিইসি। দায়িত্ব, কর্তব্য। কমিশন ভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার আগেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিতর্কিত আচরণে ব্যবস্থা নেবে কমিশন। আমাদের যে পর্যবেক্ষণ এবং প্রক্ষেপণটা অবশ্যই সজাগ রাখতে হবে। সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসক ক্ষমতাসীন দলকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানানোয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রী পরিষদে চিঠি দেন ইসি। কোনোভাবেই আমরা চাইব না যে কোনো জেলা প্রশাসকের আচরণে নিরপেক্ষ পক্ষপাতমূলক কোনো আচরণ প্রতিফলিত হোক। ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়ে বলেছিলাম, রিকোয়েস্ট করেছি যে তাকে প্রত্যাহার করে এবং সকল জেলা প্রশাসককে সতর্ক বার্তা দিয়ে দিতে এই ধরনের আচরণ যেন না হয়। এদিকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সিইসি বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা দেখা হবে তফসিল ঘোষণার পর। আমরা যখন তফসিল ঘোষণা হয় ওর পরে যে নির্বাচনী আচরণ, কারণ উনি নির্বাচনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না, সেটা আমরা এখনো জানি না। কাজে সময় হলে তখন আমরা দেখব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রীতি হয়ে যাওয়া সংলাপ ইতিবাচক হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা কিন্তু স্বচ্ছতায় বিশ্বাস করি এবং দায়িত্ববোধ জাগ্রত করা আমাদের একটা দায়িত্ব। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
সচেতনতার অভাবে রাজধানী সহ সারা দেশের অধিকাংশ মার্কেট অগ্নি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে ঝুঁকি এড়াতে যে কোনো ধরনের সহযোগিতা করবে তারা। আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর নবাবপুরে দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক্যাল মার্কেট। প্রতিদিন এখানে 137টা মার্কেটে লেনদেন হয় শত শত কোটি টাকার, কিন্তু আগুনের জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। কয়েক বছর আগে কিছু অগ্নি নির্বাপক যন্ত্র লাগানো হলেও সেগুলোর কার্যকারিতা এখন আর নেই। প্রপারলি যেটা ফায়ার সলিউশন চাচ্ছেন, ওই সলিউশন আমাদের নবাবপুরে কোনো মার্কেটেই নেই। পুরান ঢাকায় যে সমস্ত মার্কেট আছে এগুলো নিয়ে আমরা শঙ্কায় আছি। আমি আমার দোকান করতেছি, পাশের জনের দোকান করতেছে, কেউ এই ব্যাপার নিয়ে অতটা সতর্কমূলক অবস্থান নিচ্ছে না। এখন এটা কেউ চাইলে একটা দোকান এটা নিতে পারবে না, এটা ইলেকট্রিক অ্যাসোসিয়েশন থেকে নিতে হবে। ব্যবসায়ীরাও স্বীকার করছেন নবাবপুরের কোনো মার্কেটে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমাদের ফায়ারের যে এইগুলো আছে, কি বলে এটাকে, কন্টেইনার যেগুলো, ওগুলো আছে 6-7 বছর আগে কিছু, তখন অবশ্যই চলছে দেখছি আমরা, কিন্তু এখন আমরা পরীক্ষা করি না, দেখিও না। আর এটা তো মনে হয় টাইম কয় বছর থাকে? এক বছর না 6 মাস, কিন্তু অনেক পুরানো জিনিস। ওয়াসা, ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সচেতনতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সম্পূর্ণ যে আমরা সঠিকভাবে করতে পারবো তা বলছি না, বাট সবার কানে ঘরে ঘরে পৌঁছায় দিব। বিশেষ করে আমাদের প্রত্যেকটা দোকানে তারা বুঝবে যে আমাদের ফায়ার সেফটির জন্য আমাদের এই করা দরকার। উইদিন 6 মান্থ আমরা একটা পর্যায়ে চলে আসতে পারি। দেশের বাজারে আধুনিক ফায়ার অ্যালার্ম ও হাইডেন্ট সিস্টেম পাওয়া যায়। এসবের মাধ্যমে দ্রুত আগুন লাগার স্থান নির্ণয় করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া রয়েছে বিশেষ ধরনের বল, যেটি দোকান অথবা বাসায় রাখলে অন্তত 100 বর্গফুট এলাকা আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। আগুন নিয়ন্ত্রণের যন্ত্রপাতি আমদানিকারকরা বলছেন, প্রযুক্তির যুগে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগলো, ওখানে যদি ব্যবসায়ীরা 15 থেকে 20 লাখ টাকার মতো খরচ করে যদি ওইখানে ফায়ার হাইডেন্ট সিস্টেম করতো, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না। একের পর এক মার্কেটগুলো পড়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করতেছে না। আগুনের বিষয়ে মানুষের সচেতন হওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসকে দ্রুত জানানোর অনুরোধ জানান কর্মকর্তারা। দেশের বেশিরভাগ মার্কেটের আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়। এ কারণে বিদ্যুতের লাইনের লোড পরীক্ষা করা দরকার। প্রতিষ্ঠানে কি ধরনের দাহ্য বস্তু থাকে, আপনার প্রতিষ্ঠানে কি ব্যবহার করা হবে, এগুলোর উপর নির্ভর করে একটা ফায়ার সেফটি প্ল্যান প্রণয়ন করা থাকে, এবং এই ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী যদি আপনি সেটার বাস্তবায়ন করেন, তাহলেই ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে, এবং সেটা হলো একটা স্থায়ী ব্যবস্থা। আগুন নিয়ন্ত্রণে বাধা না দিয়ে ফায়ার ফাইটারদের সহযোগিতারও আহ্বান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের। ফায়ার সার্ভিস রাত দিন 24 ঘন্টা প্রস্তুত থাকে একটা টেলিফোনের অপেক্ষায়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের শেষের দিকে মীর জুমলার সেই ঢাকা গেট চলতি মাসে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে 400 বছরের ঐতিহ্য স্থাপনাটি। ইতিহাসবিদ মুন্তাসির মামুন বলছেন, নতুন প্রজন্মের কাছে সমৃদ্ধ কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে পুরান ঢাকার ছোট কাটরা ও বড় কাটরা সহ অন্যান্য সেই ঢাকা গেট। শাহবাজ খানের মসজিদের দিকটা ভেঙে গিয়েছিল, মাঝখানেরটা ভেঙে গিয়েছিল, নতুনভাবে করা হয়েছে। সিটি কর্পোরেশনের এই দুটো এবং ডান দিকে যেটা আছে বিশ্ববিদ্যালয়ের দিকে, সেটাকে
রেস্টোর করছে বা পুনঃসংস্কার করছে। প্রস্তাব করা হয়েছে যে পুরনো ছবি দিয়ে একটা জাদুঘরের মতো একটা ওয়ালে থাকবে, নতুন কয়েকটি বেঞ্চি থাকলো, একটা ফলক থাকবে। সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশন পুরান ঢাকার কয়েকটি স্থাপনা সংস্কার কাজে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলতি মাসেই শেষ হবে ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেটের সংস্কার কাজ। তারপর তা খুলে দেয়া হবে দর্শনার্থীদের কাছে। তারা যেরকম ভাবে আমাদের শিডিউল দিচ্ছে ঠিক সেরকম ভাবে আমরা করতেছি। আরও প্রায় 20-25 দিন বা 1 মাসের মতো। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস সংস্কৃতি তুলে ধরতে মীর জুমলা ঢাকা গেটের মতো বাহাদুর শাহ পার্ক, বলদা গার্ডেন, লালবাগ কেল্লা, জিঞ্জিরা প্রাসাদ, বড় কাটরা, ছোট কাটরা, রূপলাল হাউস, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা, কার্জন হল, পরিবিবির মাজার সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললেন ইতিহাসবিদরা। বলেছি রূপলাল হাউস, বিশেষ করে বড় কাটরা, ছোট কাটরা একসঙ্গে নিয়ে অবশ্যই রক্ষা করতে হবে। এই 3টি হচ্ছে ঢাকার অন্যতম প্রত্যসম্পদ। এর মধ্যে আহসান মঞ্জিল ছাড়া অন্যান্য স্থাপত্য বিনষ্টের পথে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বোধনের অপেক্ষায় আখাউড়া আগরতলা রেলপথ প্রায় 5 বছরের কর্মযজ্ঞ শেষে এ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ রেলপথের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো, যা বিশেষ ভূমিকা রাখবে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভারত বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 2018 সালের জুলাইয়ে আখাউড়া আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত 12.24 কিলোমিটার রেলপথের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 6.78 কিলোমিটার। খরচ হয় 241 কোটি টাকা। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড রেলপথ নির্মাণ কাজ করে। তবে করোনা মহামারী সহ নানা সংকটে 1.5 বছরের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় লেগেছে 5 বছরেরও বেশি। 13 সেপ্টেম্বর এ রেলপথে গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত বাংলাদেশ অংশে একটি খালি কন্টেইনার ট্রেন 4টি বগি নিয়ে সফলভাবে চালানো হয়। ট্রেনটি 30 কিলোমিটার গতিতে চালিয়ে শিবনগর হয়ে পুনরায় গঙ্গাসাগর ফিরে আসে। এদিকে ইমিগ্রেশন, কাস্টমস ভবন এবং প্ল্যাটফর্মের কাজও প্রায় শেষের দিকে। বৃহৎ প্রকল্পটি এখন উদ্বোধনের অপেক্ষায়। এ রেলপথের মাধ্যমে বাণিজ্য প্রসারের পাশাপাশি দুদেশের মানুষের সম্পর্কেও আনবে নতুন মাত্রা। বিভিন্ন ধরনের মালামাল ইন্ডিয়া থেকে আসবে এবং বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে তারা যদি আগরতলা থেকে কলকাতায় পৌঁছায়, সেক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা সময়ে পৌঁছাতে পারবে। যারা আমরা ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা পাবো, এলাকার বেকার ছেলেরা যারা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। পূর্বাঞ্চলে এই প্রথম এই কানেক্টিভিটি তৈরি হলো। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, প্রকল্পের 98% কাজ শেষ। এখন কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের শেষ মুহূর্তের কাজ চলছে। তবে উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথ। ये जो ट्रैक है अभी पूरी तरीके से एकदम उसको इस्तेमाल करने के लिए एकदम रेडी है। ট্রেনের পরীক্ষামূলক চলাচল সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রকল্প পরিচালক। ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য উপযোগী কিনা আমরা দেখলাম যে হ্যাঁ, ট্রেন ইনশাল্লাহ লাইনটা খুব ভালো হয়েছে এবং আমরা খুবই হ্যাপি। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই দুদেশের প্রধানমন্ত্রী বৃহৎ প্রকল্পটির উদ্বোধন করবেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার 10 উপজেলায় জমজমাট ধানের চারার হাট। ভালো মানের চারা কিনতে আসছেন আশপাশের জেলার কৃষকরাও। দিনে 5-6 লাখ টাকার চারা বিক্রি হলেও স্থায়ী বাজারের অভাবে যত্রতত্র হাট বসায় বাড়ছে দুর্ভোগ। প্রতিনিধির তথ্যচিত্রে জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রূপা আমন মৌসুমে এবারও বসেছে ধানের চারার হাট। কৃষকদের হাঁকডাকে মুখরিত হাটগুলো। সকাল থেকে সন্ধ্যা উৎসব মুখর পরিবেশে চলছে কেনাবেচা। মান ভালো হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার চারার কদর সর্বত্র। এখানে গাইন্ধা, খাসা, নাজিরশাইল, বিনা সাদ, বিনা 22, দ্বিধান 75, 87 ছাড়াও স্থানীয় জাতের পাজাম চালের চারা পাওয়া যায়। বিক্রেতারা জানান, প্রকার ভেদে প্রতি আটি চারা 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। দিন শেষে বিক্রি 5 লাখ টাকারও বেশি। ভালো মানের চারা নিয়ে
তারা উপকৃত ভালো মানের ধান হয়। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ধানের চারা বিক্রি করা হয়। হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছি জ্বালা বিষের লাগি। সবচেয়ে বড় হাটটি বসেছে সদর উপজেলার নন্দনপুরে। তবে বাজার পরিচালনায় স্থায়ী জায়গা না থাকায় মহাসড়কের পাশে ঝুঁকি নিয়েই চলছে বেচাকেনা। এটা একটা মহাসড়ক, ওইখানে গাড়ি ঘোড়া চলতেছে। বাজারটা যদি একটা সাইডে সুযোগ সুবিধা করে দিত সরকার, আমার কাছে অনেক ভালো হলো, আমরা লাগেও ভালো হলো। মানসম্মত বীজতলা তৈরিতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে এবার বিক্রি দাঁড়াতে পারে 2 কোটি টাকায়। আমরা আশা করছি এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রায় 2 কোটি টাকার মতো চারা বেচা কিনা। তো এই চাহিদার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসনের সাথে বিষয়টা নিয়ে আলাপ করব, যাতে তারা একটা স্থায়ী বাজার তৈরি করে সেখানে চারা বেচে। চলতি মৌসুমে প্রায় 2900 হেক্টর জমিতে নানা জাতের বীজতলা তৈরি হয়েছে, যা গেল বছরের তুলনায় প্রায় 200 হেক্টর বেশি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, জেএফকে বিমানবন্দরে স্বাগত জানালেন প্রবাসী নেতাকর্মীরা। প্রশাসনের নেতাকর্মীদের সতর্ক করলেন সিইসি, তফসিল ঘোষণার আগেও বিতর্কিত আচরণ করলে ব্যবস্থা নেবে কমিশন। রাজধানী সহ দেশের অধিকাংশ মার্কেটে অগ্নি নিরাপত্তা নেই, ঝুঁকি এড়াতে যে কোনো সহযোগিতায় প্রস্তুত ফায়ার সার্ভিস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।